প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আপনারা জানেন যে ইসলামাবাদে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে শান্তি আলোচনা হলো সেটা ভেস্তে গিয়েছে। তার মানে কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে এবং ইরানের যে যারা আলোচনায় এসেছিলেন তারা তার দেশে ফিরে গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা তার দেশে ফেরত গিয়েছে। এখন কী পরিস্থিতি দাঁড়াচ্ছে সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি, তাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন আলতাফ পারভেজ, লেখক ও গবেষক, আপনাকে স্বাগত জানাই। আমাদের সাথে আরও আছেন আমিন আল রশিদ, সাংবাদিক, আপনাকেও স্বাগত জানাই। আলতাফ পারভেজ, আসলেই কি ভেস্তে গেল, কি মনে হয়? আসলে সফল হয়নি আপাতত, এইটুকু বলাই ভালো। আলোচনার আগ পর্যন্ত পরিস্থিতিতে ইরান সামরিকভাবে কোণঠাসা থাকলেও মানে ইমেজের অর্থে, ভূ রাজনীতিক অর্থে, কৌশলগত অর্থে এগিয়ে ছিল এবং তার মধ্যে একটা বিজয়ীর উদযাপনও তারা করেছে। বিজয়ী হয়েছি আমরা, এটা তারা দাবি করেছে। কিন্তু আলোচনা ভেঙে যাওয়ার ভিতর দিয়ে বা আলোচনা অসফল হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রও এখন একটু সম্মানজনক পিছু হটার জায়গাটা পেল। আমি বলবো যুক্তরাষ্ট্র তো যুদ্ধ থেকে বেরোতে চাচ্ছিল, বের হওয়ার জন্য একটা সম্মানজনক অজুহাতও প্রয়োজন ছিল তার। এখন তারা বলতে পারছে যে আমরা ইরানের দাবি মেনে নেইনি, আমরা মানব না, মানে একটা সংজ্ঞা জিয়ে রাখতে পারলো। আসলে এই আলোচনাটা সফল হওয়ার সম্ভাবনা শুরুতেই ছিল না, কারণ যুদ্ধে তো একটা বড় পক্ষ হলো ইসরায়েল। আগ্রাসন তো তারাও চালাচ্ছিল, কিন্তু ইসরায়েলকে তো শান্তি আলোচনায় যুক্ত করা হয়নি। এবং মধ্যপ্রাচ্যের মূল সমস্যা তো আসলে ইসরায়েল, এবং মধ্যপ্রাচ্যে অশান্তি তৈরি হয়েছে প্যালেস্টাইনিদের ভূমিতে ইসরায়েলের আগ্রাসনের ভিতর দিয়ে। ফলে যে কোনো শান্তি আলোচনায় মধ্যপ্রাচ্যে সফল হতে হলে একটা বড় শর্ত হলো ইসরায়েলকে প্যালেস্টাইনিদের ভূমি ফেরত দিতে হবে, প্যালেস্টাইনিদেরও আলোচনায় আনতে হবে, ইসরায়েলকেও আনতে হবে। ফলে এদের বাদ দিয়ে, মানে আরও অনেক পক্ষকে বাদ দিয়ে এখানে শান্তি আসবে না। এখন পরিস্থিতি নাইদার ওয়ার নর পিস, শান্তিও নেই, যুদ্ধও নেই, এরকম একটা অবস্থা আছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। কিন্তু ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং ইরানেও তারা আগের মতো চোরাগুপ্তা হামলা চালাবে। যুক্তরাষ্ট্র হয়তো আগের মতো আর অ্যাক্টিভ ওয়ারে ফিরবে না, এইটুকু বলা যায়। আচ্ছা, আমিনা রশিদ, আপনি কি মনে করেন যে এই যে আলোচনাটা আসলে কোথায় বড় ফারাক দেখেছেন আপনি? না, এখানে বড় ফারাক হলো যে দুই পক্ষের চাওয়া এবং আলোচনার শর্তগুলোটাই, শর্তের মধ্যেই ঝামেলা। আলতাফ যেরকম বললেন যে একটা গন্ডগোল, তিনটা পক্ষ, আপনি দুই পক্ষকে নিয়ে সালিশ করতে বসলেন, ফলে প্রথম চোটেই এই মানে আলোচনাটা সফল হবে না, এটা আমরাও ধরে নিয়েছিলাম। এবং জেডি ভ্যান্স যখন গেলেন পাকিস্তান ছেড়ে, তখন উনি বললেন হতাশা শুরু হয়ে যে আমরা খালি হাতে যাচ্ছি। তো আপনার খালি হাতেই যাওয়ার কথা ছিল। এখানে ধরেন আমেরিকা মূলত কি চায়? আমেরিকা দুটি জিনিস প্রধানত চায় আমার কাছে মনে হয়। যে এক, হরমুজ প্রণালীতে ইরান কোনো টোল বসাবে না, যেইটা এখন ইরান চাচ্ছে যে এখন সে টোল বসাবে। এবং আজকেই ওয়াল স্ট্রিট জার্নাল একটা রিপোর্ট করলো, সম্ভবত আজকেই না কালকে খেয়াল করলাম, যে এই হরমুজ প্রণালী পার হতে গিয়ে রিসেন্ট সময়ে কোনো জাহাজকে $2 মিলিয়ন, মানে $20 লাখ পর্যন্ত টোল দিতে হয়েছে। এবং এইটা যদি ইরান কন্টিনিউ করে তাহলে পৃথিবীর সমস্ত জাহাজকে তার মোটা অঙ্কের টোল দিয়ে হরমুজ প্রণালী পার হতে হবে। এটা আমেরিকার একটা বড় কনসার্ন, কারণ তার নিজের জাহাজ ওখান থেকে বেশি না গেলেও তার বন্ধুদের জাহাজ তো যায়। তো ফলে এখান থেকে ইরান টোল বসাবে না, এটা হচ্ছে আমেরিকার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো যে ইরান কোনোভাবেই তার পরমাণু কর্মসূচি কন্টিনিউ করবে না। এখন ইরান যদি পরমাণু কর্মসূচি কন্টিনিউ করবে না, এইটা বলার রাইট তো আমেরিকার আছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। কারণ আপনি নিজে পরমাণু কর্মসূচি প্র্যাকটিস করবেন বা আপনি কন্টিনিউ করবেন, আর একটা দেশকে আপনি না করবেন, এটা তো হয় না। আর ইরানের দাবিটা হচ্ছে যে না, তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গত 6 সপ্তাহের যুদ্ধে বা আগ্রাসনে, যে শব্দই বলি, সে তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত তো আসলে ইরানই হয়েছে। তার লোক মরেছে বেশি, তার ইনফ্রাস্ট্রাকচার বেশি ধ্বংস হয়েছে, তাহলে তার তো এখন একটা ক্ষতিপূরণ লাগবে। এই ক্ষতিপূরণটা আমেরিকা কিভাবে দেবে? কাতারের ব্যাংকেই বোধহয় তার যে $200 কোটি বোধহয় যেটা আটকা ছিল, ওটা ছাড়া হয়েছে বোধহয়। এবং এইভাবে তার তো অনেকগুলো ক্ষতিপূরণের প্রশ্ন আছে। তাহলে আমেরিকাকে রাজি হতে হবে, সে ক্ষতিপূরণটা দেবে, এক। দুই, এই যে ইরান টোলটা বসাবে, এইটা তাকে করতে দিতে হবে। ফলে এইখানে একটা বড় ফারাক আমার কাছে মনে হয়। দ্বিতীয়ত, এইখানে
একটা বড় ক্রাইসিস তৈরি হয়েছে লেবাননের কারণে। আপনি জানেন যে যখন শান্তি আলোচনা চলছিল সেই সময়ও কিন্তু লেবাননে হিজবুল্লাহকে টার্গেট করে ইসরায়েলের হামলা অলরেডি এখনও চলছে। তাহলে আপনি একদিকে শান্তি আলোচনা করেন, আর একদিকে আপনার যে প্রধান মিত্র ইসরায়েল, মানে আমেরিকার প্রধান মিত্র ইসরায়েল, সে লেবাননে আক্রমণ করে। তার মানে এখানে একটা ডাবল স্ট্যান্ডার্ড। মানে আমেরিকা এটা এনশিওর করতে পারে নাই যে শান্তি আলোচনায় বসার আগে সে ইসরায়েলকে এটা বাধ্য করতে পারে নাই যে ভাই আলোচনা চলাকালীন কোনো হামলা হবে না, কিন্তু এটা আমেরিকা পারে নাই বা করে নাই। তার মানে আলোচনাটা যে একটা লোক দেখানো, বা আমেরিকা ভেবেছিল বা এখনো ভাবে সে যা বলবে বলটা তার মতো করে খেলবে মাঠে, এটা তো হয় না। ফলে এইখানে একটা বড় সংকট আমার কাছে মনে হয় যে আমেরিকার যে ডাবল স্ট্যান্ডার্ড, সে একদিকে ইসরায়েলকে থামাতে পারে না কিংবা থামায় না, অন্যদিকে সে ইরানের সঙ্গে শান্তি আলোচনা করে। ফলে এইখানে আমার কাছে মনে হয় কন্ট্রাডিকশন। থার্ড হলো মধ্যপ্রাচ্যের অন্যান্য যে মুসলিম দেশ যেগুলোকে আমরা ধনী রাষ্ট্র বলি, তেল সমৃদ্ধ, যারা আমেরিকার বন্ধু, এদের কারোর ভূমিকা কি আপনার মনে হয়েছে এখন পর্যন্ত যে তারা চায় একটা শান্তিপূর্ণ সমাধান হোক? এরা কেউই আমেরিকা ইসরায়েলের ইন্টারেস্টের বাইরে বা আমেরিকার ইন্টারেস্টের বাইরে গিয়ে কেউ শক্তভাবে কথা বলেছে? বলে নাই। ফলে আপনি যে ফারাকের কথা বলেন, ফারাক অনেকগুলো জায়গায়, শুধুমাত্র আমেরিকা এবং ইরানের শর্ত না, শর্তের বাইরেও ইসরায়েলের অ্যাটিটিউড, ইসরায়েলের এই যে মানে কোনো কিছু না মানা, এবং মিডল ইস্ট অন্যান্য দেশের, ইভেন আপনি দেখেন টোটাল এত বড় একটা ঘটনা সারা পৃথিবীতে ঘটছে, জাতিসংঘের যে রোল, আপনি কি রোলটা দেখি তার, বিবৃতি দেওয়া ছাড়া তার রোলটা কি, নিরাপত্তা পরিষদের রোলটাকে। এবং আর একটা বড় ক্রাইসিস, আজকেই আমরা কথা বলছিলাম সহকর্মীদের সঙ্গে, যে হরমুজ প্রণালীতে যদি সত্যি সত্যি ইরান টোল বসাতে চায়, এইটা তো শুধুমাত্র আমেরিকার ক্ষতি না, সারা পৃথিবীর উপরে। আমি যে বললাম $2 মিলিয়ন একটা জাহাজকে যদি টোল দিতে হয়, আজকেই বাংলাদেশের একটা জাহাজ, বাংলার জয়যাত্রা সম্ভবত নাম, এই জাহাজটা পার হওয়ার অনুমতি চাচ্ছিল, অনুমতি এখন পর্যন্ত পায় নাই। কিন্তু এখন এই জাহাজকে যদি টোল দিয়ে, ধরেন $1 কোটি টোল দিয়ে যদি তাকে পার হতে হয়, তাহলে ওই জাহাজে যে আমার গুডস আছে, এইটার আমদানি খরচ বাড়লো, ওইটার বাজারে গিয়ে দাম বাড়বে, প্রত্যেকটা জায়গায় ইন্টারাপ্টেড হবে। তার মানে রাশিয়া চায় নাও, আমি যতদূর জানি রাশিয়া চায় না যে ইরান হরমুজ প্রণালীতে টোল বসাক। এখানে ফ্যাক্টর কিন্তু অনেকগুলো। ফলে এইখানে একটা শুধুমাত্র আমেরিকা আর ইরান পাকিস্তানে বসে আলোচনা করে সমাধান করে ফেলবে, ব্যাপারটা ওই জায়গায় নাই আসলে। এটা বহুপাক্ষিক। এখানে বাংলাদেশও ভিকটিম, এখানে চায়না এখানে ইনভলভ, রাশিয়া ইনভলভ। ফলে আলোচনাটা আপনি যে প্রশ্ন করছিলেন যে এটা কোথায় যাবে, এটা আমার ধারণা খুব কঠিন। মানে এত সহজে আমেরিকাকেই ফিরে আসতে হবে যুদ্ধ থেকে। আমেরিকা যেটা চায়, আমার মনে হয় আমেরিকা হলো গ্রামের সেই মোড়লের মতো, যে চায় সবাই তাকে সালাম দেবে, বাইরে বেরো সে সালাম দেবে, এবং সে সালামটা যেমন সে চায় যে সবাই বলুক যে স্যার আপনি জিতেছেন। এবং আজকেও ট্রাম্প বলেছেন যে আমরা জিতেছি, অর্থাৎ উনি জিতেছেন এটা যেন ওয়ার্ল্ড স্বীকার করে, সবাই যেন মেনে নেয় যে হ্যাঁ ট্রাম্প জিতেছেন। এইটা হলে যুদ্ধটা থেমে যাবে, অর্থাৎ ট্রাম্পকে একটু সালাম টালাম দিতে হবে, তাহলে যুদ্ধটা থামবে। এছাড়া খুব কঠিন আসলে। যে আলতাফ পারভেজ যেটা বলছিল যে আমেরিকা যেটা চায়, তার তো যে মানে সুপ্রিমেসি যেটা চাচ্ছে, কিন্তু আপনি যেটা বললেন সে তারা তো আসলে একটা সুযোগ খুঁজছিল যুদ্ধ থেকে বের হয়ে আসা। তার মানে এটা তো বলাই যায় যে এই যুদ্ধে এখন পর্যন্ত ইরান মানে আপার হ্যান্ডে আছে। কারণ তাদের দেয়া 10টা শর্তেই তো আলোচনাটা হয়েছে, তাদের শর্ত মেনে আলোচনা বসাই তো একটা নৈতিক জয়, যেটা আপনি বলছেন। তো এখানে এই যে যুদ্ধে ইরান তাদের কথা না মানা বা মার্কিন শর্ত না মানা, ইরানের আসলে এই শক্তিটা কোত্থেকে পাচ্ছে? না দেখুন, একটা ব্যাপার কি, যে মধ্যপ্রাচ্যের সংকটের অনেকগুলো উপশাখা আছে। তার মধ্যে প্রধান মধ্যপ্রাচ্যের সংকটের গোড়ার জায়গাটা তো হলো প্যালেস্টাইন ইস্যু। আপনি যদি দেখেন এখন মধ্যপ্রাচ্য মানে আমরা দেখি ইরান বনাম ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, কিন্তু 20 বছর আগে কিন্তু এরকম ছিল না। 20 বছর ছিল ইসরায়েল বনাম প্যালেস্টাইন ইস্যু। সেই ইসরায়েল বনাম প্যালেস্টাইন ইস্যুতে পিএলওকে ভাগ করা হলো, হামাসের সৃষ্টি করা হলো, ইরান হামাসকে এবং হিজবুল্লাহকে অস্ত্র দিয়ে তাদের একটা প্রক্সি শক্তি বানালো, ইসরায়েলের সাথে এদের সংঘাত হলো। এখন এই যে প্যালেস্টাইন ইস্যু থেকে কিন্তু চোখ ফিরিয়ে ফেলা হয়েছে। প্যালেস্টাইন ইস্যু আর বিশ্বের চোখে নেই, মনোযোগে নেই। এটা হলো প্যালেস্টাইনিদের জন্য একটা দুর্ভাগ্যের দিক আমি বলবো। এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র মিলিয়ে কাজটা করেছে এবং ইরানও এই গেমে পড়েছে। এখন যুক্তরাষ্ট্র যে আচরণ করছে, এটার একটা পেছনে আরও গভীরের একটা ব্যাপার দেখার আছে। এই যুদ্ধ বন্ধ হলো, শুরু করেছে ট্রাম্প। সবাই আমরা বলেছি যে বিশ্বের মিডিয়াগুলো বলেছে যে ট্রাম্প উম্মাদের মতো আচরণ করছেন।
আসলে এই যে ট্রাম্প উম্মাদের মতো আচরণ করলেন, এর একটা গভীর পলিটিক্যাল ইকোনমি আছে আমেরিকার সমাজে। আমেরিকার সমাজে গত 20-30 বছরে একটা বড় পরিবর্তন ঘটে গেছে। সেটা হলো ধনবৈষম্য চরমভাবে বেড়েছে। গুটি কয়েক লোকের হাতে সম্পদের পুঞ্জীভবন আরও বৃদ্ধি পেয়েছে আগের চেয়েও। ক্যাপিটালিজমে এটা হয়, কিন্তু আমেরিকায় এটা একটা চরম অবস্থা তৈরি হয়েছে। এই সুপার রিচদের পছন্দের দল হলো রিপাবলিকান পার্টি, এবং রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেট পার্টির ছোট একটা গোষ্ঠী। এরা ধনী, কিন্তু এরা রাজনৈতিকভাবে দূরদর্শী নয়, মননশীল নয়, শক্তপোক্ত নয়। মানে এরা এক ধরনের ভারসাম্যহীন মানুষ আর কি। এরাই জিতে আসে। ট্রাম্পের মতো লোকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয় এবং বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। এরা ওই মিলিটারি ইন্ডাস্ট্রি সহ আরও অন্যান্য ইন্ডাস্ট্রির স্বার্থ দেখতে যে এই যুদ্ধটা শুরু করেছে, আগ্রাসনটা শুরু করেছে। কিন্তু এই যুদ্ধটা কোথায় শেষ হবে এই সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা ছিল না। ভেবেছে 7 দিন 10 দিন হামলা করে ইরানকে শেষ করে দেব। কিন্তু গ্লোবাল ক্যাপিটালিজম যুদ্ধটা আর নিতে পারছিল না। 30 দিন অতিক্রম করার পরে গ্লোবাল ক্যাপিটালিজম চাপ তৈরি হচ্ছিল যে এই যুদ্ধ থামাতে হবে, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে সরে আসতে হবে এই যুদ্ধ থেকে। এখন যুক্তরাষ্ট্র সরে আসার জন্য একটা পাকিস্তানকে অনুরোধ করেছে, পাকিস্তান একটা আলোচনার আয়োজন করেছে, কিন্তু পাকিস্তান নিজেও কিন্তু এই যুদ্ধে একটা পক্ষ। গতকালও তারা সৌদি আরবকে যুদ্ধ বিমান সরবরাহ করেছে। অর্থাৎ তারা ইরানের বিরোধী, যদিও নীরব বিরোধী বা এক পরোক্ষ বিরোধী। ফলে ইরান এবং যুক্তরাষ্ট্র আলোচনা হলেও উপসাগরীয় দেশগুলো, হিজবুল্লাহ, সিরিয়া, ইসরায়েল, এরা না আসা পর্যন্ত এই যুদ্ধের কোনো সমাপ্তি হবে না, কোনোভাবেই সম্ভব না। এখন একটু গ্লোবাল ক্যাপিটালিজম একটু রিলিফ পেল বলা যায়, একটু স্বস্তি পেল। কিন্তু যুদ্ধের যে অন্য শর্তগুলো, প্রধান আক্রমণ, পাল্টা আক্রমণ ছাড়াও যে ছোট আকারে যুদ্ধ, লো ইন্টেন্সিটি ওয়ার যে মধ্যপ্রাচ্য জুড়ে গত 20 বছর ধরে চলছিল, ইসরায়েল যখন তখন হামলা করতো, সিরিয়ার কিছু অংশ ওরা দখল করে নিয়েছে, এখন লেবাননের কিছু অংশ দখল করবে, ইরাকের কিছু অংশ তারা দখল করার ইচ্ছা আছে। অর্থাৎ একটা গ্রেটার ইসরায়েল কায়েমের যে ইসরায়েলের মূল লক্ষ্য, সেটা তারা এবার করবে। এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইহুদি লবির যে প্রভাব, সেই কারণে ট্রাম্প সরকার সেটা করতে ইসরায়েলকে দিবেও, না দেওয়ার কোনো সুযোগ নেই আর কি। যুক্তরাষ্ট্রে ইসরায়েল লবি খুবই প্রভাবশালী রাজনৈতিকভাবে। ফলে ইসরায়েলের দিক থেকে ইরানকে তো ওরা প্রায় 20 বছর পিছু হটিয়ে দিয়েছে, একটা লক্ষ্য অর্জিত হয়েছে, কিন্তু রেজিম চেঞ্জ করতে পারেনি। কিন্তু গ্রেটার ইসরায়েল কায়েম করতে যে ইরান যাতে কোনো বাধা হয়ে না দাঁড়ায়, সেই জিনিসটাও ইসরায়েল নিশ্চিত করবে। এবং লেবানন, ইরাক, সিরিয়ার বিরাট অংশ জুড়ে তারা একটা বাফার জোন করতে চায়। তারা একটা বড় ইসরায়েল রাষ্ট্রকে আরও অনেক বড় করে নিতে চায়। যুক্তরাষ্ট্র এটা হতে দিবে, কিন্তু যুক্তরাষ্ট্র হয়তো আর মোটা দাগে এই যুদ্ধে জড়াতে চায় না। আমি যদি আলতাফ ভাই একটা পয়েন্ট যোগ করতে, সেটা হলো যে আপনি নিকোলাস কেজের লর্ড অফ ওয়ার সিনেমাটা যদি দেখে থাকেন, এই সিনেমার শুরুটাই নিকোলাস কেজ একটা অস্ত্র কারখানা, অস্ত্র তৈরি হচ্ছে, উনি দাঁড়ান, উনি বলছেন যে বিশ্বের প্রতি 12 জনের জন্য একটি আগ্নেয়াস্ত্র, তাহলে বাকি 11 জনের কি হবে? তো এখন এই যে পুরো সিনেমার বিষয়টা হলো যে এই যে অস্ত্র ব্যবসায়ীরা কীভাবে ওয়ার্ল্ডে যুদ্ধ লাগায়, বিশেষ করে ওখানে প্রেক্ষাপট সিয়েরা লিওন বা আফ্রিকার দেশগুলোয় ও কীভাবে অস্ত্রগুলো নিয়ে যায় এবং কীভাবে অস্ত্র ডিল করে বিভিন্ন দেশের প্রেসিডেন্টদের সঙ্গে, একটা অদ্ভুত সুন্দর সিনেমা। তো সেইখানেই ওই সিনেমাটা দেখলে পরিষ্কার হয় যে কীভাবে যুদ্ধটা লাগে এবং আমেরিকা কেন ইসরায়েল এতটা ডিপেন্ডেন্ট, এবং অস্ত্র ব্যবসায়ীরা কীভাবে পলিটিশিয়ানদের উপরে মানে খবরদারি করে, এটা একটা অদ্ভুত ব্যাপার। তো শুধুমাত্র আপনি মিলিটারি ইন্ডাস্ট্রির কথা বললেন, তো নট অনলি মিলিটারি ইন্ডাস্ট্রি, এটা তো আর্মস ইন্ডাস্ট্রি তো পৃথিবীতে বিরাট ব্যাপার। মানে যারা অস্ত্র তৈরি করে, এই যে পৃথিবীতে প্রতি বছর বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশে চুক্তি করে, অমুক কিনবো তমুক কিনবো, আমার এত অস্ত্র কী কারণে লাগবে? তো এই অস্ত্রগুলো কিনতে হয় কারণ পলিটিশিয়ানদের সঙ্গে এই অস্ত্র ব্যবসায়ীদের যোগসূত্র থাকে, এবং ওই পলিটিশিয়ানরাই তো ওই অস্ত্র ব্যবসায়ীদের কাছ থেকে নানা রকম সুযোগ সুবিধা নেয়, সেটা মিলিটারির হাই অফিসিয়াল থেকে শুরু করে রাজনীতির মিড লেভেলের পলিটিশিয়ান পর্যন্ত। ফলে এই যুদ্ধটা শুধুমাত্রই যে প্যালেস্টাইন ইস্যু তা না, কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড যে অস্ত্রের ব্যবসায় মানে সারা পৃথিবীতে যে অস্ত্রের ব্যবসা, এবং আমেরিকা এবং ইসরায়েলের মানে ব্যবসায়ীদের মধ্যে একটা বড় গোষ্ঠী হচ্ছে অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত। ফলে আপনি যুদ্ধটা এইভাবে আমরা যেভাবে সাদা চোখে দেখি, ব্যাপারটা এরকম না। এখানে শুধুই ইসরায়েল প্যালেস্টাইন না, এখানে বিশ্বের বড় বড় দেশগুলো যারা অস্ত্র ব্যবসায়ী, ওনাদের যে পলিটিক্স, ওনাদের যে ইকোনমি, অস্ত্রের যে ইকোনমি, এই আলোচনাটাকেও আমাদের মানে দূরে রাখার সুযোগ নাই আসলে। না, সেটাই অস্ত্রে তো ধরেন, তাহলে তো এখন
অস্ত্র তো আমেরিকা নেই, সারা আমেরিকা অস্ত্র আছে, রাশিয়া না, সবাই তৈরি করে। আবার সবাই তো চীন করে, হ্যাঁ। সবারই তো অস্ত্র ব্যবসা আছে। হ্যাঁ, বলছি যে যুদ্ধটা না লাগলে অস্ত্র কোথায় লাগাবেন কিন্তু আপনি? এইটাই তো সবাই লাভবান হবে। দেখুন, সবাই লাভবান হচ্ছে। এখন এই যুদ্ধবিরতি বা যদি একটা শান্তি চুক্তি হয়, উপসাগরীয় দেশগুলো নতুন করে অস্ত্র কিনবে, কারণ এবার তাদের নিরাপত্তা ঝুঁকিতে ছিল, তাহলে তারা বিপুল বিনিয়োগ করবে মানে প্রতিরক্ষা খাতে। ইরানও অস্ত্র কিনবে এবং সেটা নিশ্চয়ই চীন থেকেই বড় আকারে কিনবে, রাশিয়া থেকে কিনবে, তাহলে রাশিয়া চীনও লাভবান হবে। তুরস্ক অনেক দেশকে অস্ত্র বিক্রি করবে, পাকিস্তানও অস্ত্র কিনবে বা সৌদি আরবকে কিছু দিবে। ফলে পুরো বিশ্বেই, এমনকি আপনি যদি গত 1 মাসের বিভিন্ন দেশের স্টকে, উন্নত দেশগুলোর স্টক এক্সচেঞ্জে অস্ত্র কোম্পানিগুলোর দেখেন, গ্রাফ তো ঊর্ধ্বমুখী, তারা সবাই লাভবান হয়েছে। মানে যুদ্ধে অলওয়েজ অস্ত্র ব্যবসায়ীদের লাভ হচ্ছে 1 নম্বর, এবং মরবে আপনার আমার মতো সাধারণ মানুষ। মানে ইরানে যারা মারা গেল, ধরেন খামেনি সর্বোচ্চ নেতা মারা গেছেন, এটা তো অনেক বছর পরে ঘটনা ঘটলো যে কোনো একটা যুদ্ধে সেই দেশের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন, এটা তো অনেক বছর পরে হলো। কিন্তু সাধারণত যুদ্ধে কি হয়? সাধারণত যুদ্ধ তো শীর্ষ নেতারা কেউ মরে না, মেজর জেনারেলরাও মরে না, যুদ্ধ তো সৈনিকরা মরে এবং মরে সাধারণ মানুষ। তো ফলে এই অস্ত্র ব্যবসায়ীদের লাভ এবং পলিটিশিয়ানদের লাভ, এবং ধরেন যারা ক্ষমতার রাজনীতি করে, ট্রাম্পকে পলিটিক্স করতে হয়, গ্রেট আমেরিকা অ্যাগেইন, ওই স্লোগান দিয়ে তাকে আসতে হয়, এবং সেই স্লোগান তৈরির পেছনে অস্ত্র ব্যবসায়ীদের হাত থাকে। ফলে এইখানে শুধুমাত্রই মানে একটা দুটো সিঙ্গেল পয়েন্ট না। এবং আপনি যে বললেন শুরুতেই যে আলোচনাটা ভেস্তে গেল কেন, এখানে শুধুমাত্রই হরমুজ প্রণালী না, এখানে শুধুমাত্রই মানে ইরানের পরমাণু কর্মসূচি না, এখানে ভেতরে হিডেন অনেক এজেন্ডা থাকে আসলে। আদা পারভেজ, যেটা আপনি বলছিলেন, কিন্তু এখন আসলে কি দাঁড়াচ্ছে, মানে যদি আলোচনা ভেস্তে যেয়ে থাকে তাহলে কি শান্তি, মানে যুদ্ধ কি, ট্রাম্প এখন কি করবে? হুমকি তো আগেই দিয়ে রেখেছে, তার মানে কি আবার আক্রমণের দিকে যেতে পারে? যদিও আপনি আগে বলছিলেন যে হয়তো যাবে না, ওরা কিন্তু হয়তো যাবে হয় মার্কিন যদি না যায় তাহলে কি ইসরায়েল আবার ইরানের উপর হামলা করবে কিনা? অলরেডি তারা তো লেবাননে হামলা শুরু করেছে। দেখুন, একটা জিনিস আমি আগে গত কোনো এক আলোচনায় এই আপনার টিভিতে বলেছিলাম যে আমরা গত 20 বছর যদি মধ্যপ্রাচ্যের দিকে দেখি, এখানে 4টা দেশকে ফেইল্ড স্টেটে পরিণত করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে: ইরাক, সিরিয়া, লিবিয়া, সুদান। এই যে পশ্চিমা শক্তিগুলো এই বড় বড় শক্তিশালী মুসলিম দেশ, মুসলিম প্রধান দেশগুলোকে প্রায় নৈরাজ্যকর অবস্থায় ফেলে রেখেছে। এই দেশগুলোয় কিন্তু কেন্দ্রীয় সরকার বলে কিছু নেই, বা কি আছে আমরা বহির্বিশ্বে জানি না, ব্যর্থ রাষ্ট্র বলা হয় এদের। এখন ওরা চেষ্টা করবে লেবাননকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার। এগুলোই হলো সেই দীর্ঘমেয়াদী ছক যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। এবং যুক্তরাষ্ট্রে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে, ডেমোক্রেট দল বা রিপাবলিকান দল, কিন্তু উভয় দলের ভেতরে যে ইহুদি লবি, তারা ইসরায়েলের স্বার্থ দেখেছে এবং দেখতে থাকবে। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে যে ইসরায়েলের যে প্রক্সিগুলো রয়েছে, তারা যেমন, এবং শেখ সরকারগুলো মানে সৌদি আরব, কাতার, বাহরাইন, এরাও আমি বলবো যে এক ধরনের ইসরায়েলের মদতপুষ্ট বা সহযোগী সরকার। এদের মাধ্যমে ইসরায়েল তার আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়েই যাবে। এবং লেবাননের যেটা আমি একটু আগে বলেছি, তার গ্রেটার ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়ন করবে, প্যালেস্টাইন ইস্যুকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। আবার যুক্তরাষ্ট্র এটা অনুমোদন করে যাবে পরোক্ষভাবে হলো। একই সঙ্গে ইরানও তার প্রক্সিগুলো, ইরানের অনেকগুলো প্রক্সি আছে, হামাস, হিজবুল্লাহ, হুতি ইত্যাদি ইত্যাদি, এদেরকে ইরানও আবারও সবল করার চেষ্টা করবে। ইরান সামরিকভাবে অনেক পর্যুদস্ত হয়েছে, তার প্রচুর সমরাস্ত্র হারিয়েছে, অবকাঠামো হারিয়েছে, কিন্তু তার তো বিপুল তেল সম্পদ রয়েছে, তার অর্থের কোনো ঘাটতি নেই। এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান, রাশিয়া ও চীনের একটা প্রক্সি, এভাবে আমরা দেখতে পারি। ফলে রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করার জন্য ইরানকে সক্রিয় রাখবে। ফলে ইরানও তার প্রক্সিগুলোকে সবল করবে, ইসরায়েলও তার সহযোগীদের সবল করবে। এভাবে মধ্যপ্রাচ্যে একটা কিন্তু অশান্তি আমরা দেখতে থাকব, মানে যেটাকে লো ইন্টেন্সিটি ওয়ার আমরা বলতে পারি। ফলে আমাদের মতো দেশগুলো যারা এই যুদ্ধের কারণে জ্বালানি সংকটে পড়েছে, রেমিটেন্সের সংকটে পড়েছে, কর্মসংস্থানের সংকটে পড়েছে, তাদের সংকট কিন্তু এখনই যাবে না। ফলে আমাদের জ্বালানির বিষয়টি নিয়ে উদ্বেগ, শঙ্কা এখন যেভাবে আছে, আগামী কিছুদিনও সেভাবে থাকবে। এইগুলার ব্যাপারে আমাদের বিকল্প খোঁজা উচিত। প্রবাসী আয়ের ক্ষেত্রে, প্রবাসীদের কর্মসংস্থানের ক্ষেত্রে বিকল্প খোঁজা উচিত, এবং এই বিকল্পগুলো হওয়া উচিত দীর্ঘমেয়াদী। মধ্যপ্রাচ্যের বাইরের বিকল্পগুলো আমাদের চিন্তা করা উচিত। মধ্যপ্রাচ্যে শিগগির শান্তি আসছে না। আচ্ছা, এখানে আমি জাস্ট যে ইম্প্যাক্ট, তো একটা বড় ইম্প্যাক্ট যেটা ধরেন আজকেই ঘটছে,
আপনি তো রেমিটেন্সের কথা বললেন, এটা লং টার্ম। ধরেন যে মধ্যপ্রাচ্যে যে শ্রমিকরা কাজ করছেন কালকেই চলে আসবেন, এমনটা পরিস্থিতি এখনো তৈরি হয় নাই। কিন্তু আজকেই যেটা হচ্ছে, ধরেন আমার কাছে লাস্ট যে ইনফরমেশন, অনেকে তো যেতে পারছে না, কিন্তু আমি বলছি যে যারা আছেন এখনই চলে আসতে হবে, এই পরিস্থিতি এখনো তৈরি হয় নাই। কিন্তু ধরেন আজকের যে লিস্ট আমার কাছে আছে যে প্রায় 600 জাহাজ আটকা হরমুজ পার হওয়ার জন্য, এবং তার মধ্যে 285টা হচ্ছে জ্বালানি ট্যাঙ্কার, 177টা হচ্ছে কয়লা, শস্য, সিমেন্ট, সার, শুকনো পণ্য, 57টা হলো কন্টেইনার এবং গ্যাস সাধারণ পণ্যবাহী জাহাজ। সব মিলে এই জাহাজগুলো 20,000 নাবিক আটকা। এখন ধরেন আলোচনাটা ভেস্তে গেল, আলোচনাটা আলতাফ ভাই যদি ভেস্তে যাওয়ার উনি বলছেন ওনার ভাষা সফল হয়নি, যেভাবেই আপনি বলেন না কেন, এই যদি কন্টিনিউ করে তাহলে এই জাহাজগুলো কতদিন ওখানে থাকবে? এই জাহাজগুলো অলরেডি এখানে যে ঘোষণা দিচ্ছে এই আলোচনার পরে, যে ইরান বলেছে যে হরমুজ প্রণালীতে ওই যে এটা দিতে হবে, মানে টোলটা দিতে হবে, এবং ওরা নতুন করে বলেছে টোলটা এখন রিয়ালে দিতে হবে। এইটা ধরেন আরেকটা ক্রাইসিস তৈরি হলো। এই যে 600 জাহাজ যে পরিমাণ পণ্য নিয়ে আটকা আছে, এই যেসব দেশের পণ্য, এই সব দেশ প্রথমত অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রথম যেটা ক্ষতিগ্রস্ত হবে ওই জাহাজে যেই ব্যবসায়ীদের পণ্য, ধরেন বাংলাদেশের কোনো বড় কোম্পানির কোনো সার বা সিমেন্ট বা এর কাঁচামাল যদি থাকে ধরা যাক, বা জ্বালানি থাকে, তাহলে ওনার উপরে প্রথম ঝড়টা যাবে। এইভাবে তাৎক্ষণিকভাবে যে ক্ষতিটা হচ্ছে, এবং এইটা যদি ক্রাইসিস আপনার দ্রুততম সময়ের মধ্যে না মেটে, অর্থাৎ হরমুজ প্রণালী এখন হচ্ছে ট্রাম্প কার্ড, মানে ট্রাম্পেরও ট্রাম্প কার্ড হরমুজ প্রণালী। ট্রাম্পও বলছেন যে না তুমি টোল বসাতে পারবে না, ইরান বলছেন আমি টোল বসাবো। এইটা যদি হয় তাহলে এই যে 20,000 নাবিক যারা জাহাজে আছেন, এই মানুষগুলোর তো প্রত্যেকের পরিবার আছে। এখন এই জাহাজগুলোকে ব্যাক করে সেই যেসব দেশ থেকে এসেছিল সেই সব দেশে ফিরে যাবে, মানে আমি জানি না। এইটা হচ্ছে একটা বড় উদ্বেগের জায়গা যে হরমুজ প্রণালী যদি স্মুথ না হয় তাহলে এই জাহাজ যেগুলো আটকা আছে এগুলোর ভবিষ্যৎ কি, এবং যেই জাহাজগুলো আসবে সেই জাহাজগুলো কতটা পথ ঘুরে আসতে হবে, কিংবা যেই পণ্যটা জাহাজে আপনি আনতে পারবেন ওই একই পণ্য প্লেনে আনতে গেলে খরচ তো কয়েকশো গুণ বেশি। না, কিন্তু যদি হরমুজ প্রণালী যদি ট্রাম্প কার্ড হয়, তাহলে ইরানের এর আগে তো ট্রাম্প অনেকবার ট্রাম্প প্রণালী নাম দিল, তারা ওখানে সৈন্য পাঠায় দখল করবে, কিন্তু এইটা কি সম্ভব? মানে এটা তো যেহেতু ইরান নিয়ন্ত্রণ করছে, তো এইটা কি জোর করে আমেরিকা যে সম্ভব? এটা না পারলে ততদিনে করে ফেলতো আমেরিকা। আলতাফ ভাই রাইটলি বলেছেন যে ট্রাম্প এখন যুদ্ধ থেকে সরে আসতে চান, উনি এখন সম্মানজনক উসিলা খুঁজছেন। এখানে একটা আমি বলবো যে এখানে একটা আমি অন্তত মনে করি যে একটা ছোট ষড়যন্ত্র আছে। হরমুজ প্রণালীকে মধ্যপ্রাচ্যের বড় সমস্যা হিসাবে দেখানোর ভিতর দিয়ে মধ্যপ্রাচ্যের যে গাজায় যে গণহত্যাটা হলো, যে ইতিহাসের স্মরণকালের কুখ্যাত যে ঘটনাটা ঘটলো, সেইটাকে আড়াল করা হলো, এবং মধ্যপ্রাচ্যের মূল সমস্যা যে প্যালেস্টাইনিদের ভূমি থেকে উৎখাত, সেটাকে আসলে আড়াল করা হচ্ছে। হরমুজ প্রণালী তো 20 বছর আগেও এরকমই ছিল, 10 বছর আগে হঠাৎ করে তখন সেখানে তো ইরান ওই যে নিয়ন্ত্রণ করবে টোল বসাবে সেই আলোচনাটা ছিল না। হ্যাঁ, কিন্তু তার এলাকায় সেটা নিয়ন্ত্রণ করবে, এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধানযোগ্য। কিন্তু সেইটাকে মনে হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের প্রধান সমস্যায় পরিণত করা হলো। এর ফলে কিন্তু আড়াল করা হলো এই যে প্যালেস্টাইনিদের বিষয়। ফলে এইটা হলো মধ্যপ্রাচ্য কি আমি বলবো সারা পৃথিবীর আগে 20 বছর আগেও বলা হতো যে পৃথিবীর প্রধান সমস্যা হলো এইটা হলে পৃথিবীতে একটু শান্তি চলে আসবে। তার আগে ছিল দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ, আমার মনে আছে যখন বর্ণবাদ ওইখানে উৎখাত হলো, বর্ণবাদী সরকার, তখন বলা হলো যে মধ্যপ্রাচ্যটা এই সমস্যার সমাধান হলে পৃথিবীতে শান্তি চলে আসবে। সেইটাকে আড়াল করে সেটাকে একদম ড্র্যাগ করে ইতিহাস মানে সবার মনোযোগ থেকে সরিয়েই দেয়া হলো। এখন যেন পৃথিবীর মূল সমস্যা হচ্ছে ইরান হরমুজ প্রণালীতে টোল বসাচ্ছে, এবং সেটা আলাপ আলোচনায় প্রবলেম তো আলাপ হয়েছে, তো এটা কারণে তো কিন্তু সারা পৃথিবীতে জ্বালানি নিয়ে সংকট দেখা দিচ্ছে। সেইটা তো আলাপ আলোচনায় প্রায় অনেক দূর এগিয়ে গিয়েছিল। এই যুদ্ধের আগেই তো একটা আলাপ আলোচনা চলছিল যে পারমাণবিক বোমা ইত্যাদি নিয়ে আলোচনায় তো সমাধানের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সেইটা তো যুদ্ধের ভিতর দিয়ে সমাধানও করা গেল না। এখন কিন্তু সেইটাকে কেন্দ্র করেই মানে সংঘাত জিয়ে রাখা এবং সারা পৃথিবীব্যাপী একটা অর্থনৈতিক সংকটে ফেলে রাখা। ইরানের একটা আমার কাছে মনে হয় যে ইরান আসলে শুধুমাত্র হরমুজ প্রণালী থেকে যে জাহাজগুলোকে টোল আদায়ের মধ্যে টাকা ইনকাম করবে, এইটা যেমন একটা দিক, আরেকটা দিক হতে পারে কিনা এই যে ইরান সারা বিশ্বের অর্থনৈতিক মানে দেশগুলোকে তার উপর ডিপেন্ডেন্ট করিয়ে দিতে চায়। অর্থাৎ সেও একটা সুপার পাওয়ার, মানে ইরান যে একটা সুপার পাওয়ার হয়ে উঠতে চায়, অর্থাৎ ইরানের উপরে আপনি ডিপেন্ডেন্ট হয়ে যান, এইটা সে চায়। না, এখানে ইরানেরও একটা দিক আছে। দেখুন, এখানে তো নির্মোহভাবে দেখা উচিত, ইরান ওয়ার্ল্ড ক্যাপিটালিজমকে জিম্মি করেছে, জিম্মি করে সে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ব্যাপারটা আদায় করে নিতে চায়। ফলে হরমুজ প্রণালীকে সে একটা
তাস হিসাবে ব্যবহার করছে। Right. এখন অর্থাৎ তুমি আমার যুক্তরাষ্ট্রকে বোঝাচ্ছে যে এবং উপসাগরীয় দেশগুলো তোমরা আমার সাথে একটা ডিল করো, আমাকে স্থায়ী শান্তিতে থাকতে দাও, আমি আমার মতো করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করব, পারমাণবিক কর্মসূচি নিয়ে এগিয়ে যাব, না হলে আমি হরমুজ প্রণালী বন্ধ করে দেব। ইরানের এই ভূমিকা কিন্তু আবার আমাদের মতো দেশগুলো ভুক্তভোগী। ইরানের আগ্রাসনের বিরুদ্ধে পৃথিবীর সবাই, কিন্তু ইরান যেভাবে যুদ্ধটা মোকাবেলা করছে, দর কষাকষি করছে, তাতেও কিন্তু গ্লোবাল ক্যাপিটালিজম আমি বলবো একটা সংকটে পড়েছে, বা ছোট ছোট দেশগুলো সংকটে পড়েছে। ইরানের কাছে হরমুজ প্রণালী হলো দর কষাকষির একটা বড় হাতিয়ার। এবং এই জাহাজ আটকে থাকার ফলে যদি আপনার ওই জাহাজগুলো যে 600 জাহাজের মধ্যে খাদ্যপণ্যবাহী জাহাজ আছে কিনা আমি ঠিক জানি না, যদি থাকে এবং খাদ্যপণ্যবাহী জাহাজও তো ওইটা পার হয়, ওই প্রণালীটা পার হয়, তাহলে বিভিন্ন দেশে তো খাদ্য সংকটও তৈরি হতে পারে, আল্লাহ না করুন, এবং তখন ওই দেশের ইকোনমির উপর একটা ইম্প্যাক্ট পড়বে। ফলে যুদ্ধটা শুধুমাত্র ইরান ইসরায়েল, ইরান আমেরিকার মধ্যে তো নাই এখন, ফলে এইটার ভিকটিম তো আমরা হচ্ছে। আমি তো বললাম আমাদের বাংলার জয়যাত্রার একটা জাহাজ অলরেডি আটকা পড়ে আছে, সে অনুমতি চাচ্ছে, ইরান অনুমতি এখনো দেয় নাই। তার মানে ইরান এখন ওইটাকেই ভাবছে যে এইটা দিয়েই আমি সব আদায় করব। আবার আপনি উল্টোভাবে দেখেন তো ইরান পরমাণু কর্মসূচি সমৃদ্ধ করলে আমেরিকার সমস্যাটা কি? হ্যাঁ, তাই না? আর ইসরায়েল করতে পারবে, সমস্যা তো ইসরায়েল ইসরায়েলের। আমি সেটাই বললাম, শক্তিশালী হয়ে যায় ইসরায়েলের, তো আমি সেটাই বললাম যে আমেরিকার বন্ধুরা শক্তিশালী হবে তাতে অসুবিধা নাই, ইরান শক্তিশালী হলে তার অসুবিধা। এখানে প্রবলেম তো দুই এন্ডেই। কিন্তু ইরান যদি এখন এটাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করে সবাইকে জিম্মি করে ফেলতে চায়, না আমি কোনো জাহাজ যেতে দেবো না, আমাকে $1 মিলিয়ন কি বলে টোল দিয়ে যেতে হবে, তাহলে তো অন্যান্য সমস্ত দেশ, যারা যেসব দেশের জাহাজ হরমুজ প্রণালী পার হয়ে যেতে হয়, তারাও তো ভিকটিম হবে। এর আগে কিন্তু ইরান যথেষ্ট ভালো ভূমিকা নিয়েছে, বলেছে বন্ধু যারা তাদেরটা যেতে দিয়েছিল। হ্যাঁ, আমাদের জাহাজ এসছে, কিন্তু আজকে তো আমাদের জাহাজ আটকে আছে। হয়তো সিদ্ধান্ত ওরকম হতে পারে, হতে পারে। ইরান কৌশলগত দুটো নতুন কৌশল নিয়েছে এবারের যুদ্ধে। এটা কিন্তু এই যুদ্ধের আগে ইরান এই দুই কৌশল ব্যবহার করেনি। এক হলো উপসাগরীয় দেশগুলো আক্রমণ, আর এক হলো হরমুজ প্রণালী বন্ধ। এর আগে যতবার যুদ্ধ হয়েছে ইসরায়েলের তারা শুধু মিসাইল মেরেছে, কিন্তু এবার তারা এই দুটোয় জোর দিয়েছে বেশি ওরা, এবং এই দুইটা তাদের এই দুই কৌশলই সফল। উপসাগরীয় দেশগুলোর চাপেই তো পাকিস্তান যুক্ত হয়েছে আলোচনায়, সৌদি আরব, কাতার, এদের বা আরব আমিরাতের চাপে পড়ে। তো ফলে ইরানের দিক থেকে সে তার একক স্বার্থের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, ইরানের দিক থেকে ন্যায্য, সে যে কোনো উপায়েই দর কষাকষি করবে। কিন্তু আমাদের স্বার্থের জায়গা থেকে যদি দেখি, ইরানের এই কৌশল আমাদের জন্য বিপর্যয়কর হয়েছে। আচ্ছা, আমিনাল রশিদ, আরেকটা যেটা আলতাফ পারভেজ বলছিলেন যে মধ্যপ্রাচ্যে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বন্ধু, এই যে কি সৌদি আরব বা যারা আছে, তারা যারা আছে, কিন্তু এই যে এবার যে এটা হলো শান্তি আলোচনা না, এই যে আক্রমণ, আচ্ছা, এখন ইরান যে এত আক্রমণ করতে পারে, তাদের নিরাপত্তাতে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে পারে নাই, কিন্তু এরা কি সবসময় এই আমেরিকার লেজুর ভিত্তিই করতে থাকবে, না ওদের কোনো চিন্তা চেতনা একটু আসতে পারে যে আমরা মধ্যপ্রাচ্য নিয়ে নিজেরা ভাবি? ওই চিন্তা আসতে গেলে জনগোষ্ঠীকে প্রস্তুত থাকতে হয়। ধরেন এই সৌদি আরব, কাতার বা কুয়েতের রাষ্ট্রগুলো তো বেসিক্যালি শেখ শাসিত, মানে এটা একটা রাজতন্ত্র, ডেমোক্রেসি বলে কিছু তো নাই এসব দেশে। তো ডেমোক্রেসি না থাকলে সেই দেশের জনগণ আসলে মেরুদণ্ডহীন হয়ে যায়। এখন এই দেশের আপনি দেখেন যে ধনী লোক, যারা ঘুম থেকে উঠেই দেখা যায় তার প্রাচুর্যের অভাব নাই, যেই ছেলেটা মেয়েটা দেখছে যে তার বাপের দামি গাড়ি, তার টাকার সমস্যা নাই, তেল বিক্রি করলেই টাকা পাওয়া যায়, ফ্রান্সে গিয়ে তারা মৌজমাস্তি করে। ফলে তার পক্ষে তার দেশ নিয়ে, তার বিশ্ব নিয়ে, তার মিডল ইস্ট ক্রাইসিস নিয়ে ভাবার এই সময় আছে কিনা আদৌ? ফলে একটা জনগোষ্ঠীকে তো বাংলাদেশে কেন এত বড় বড় আন্দোলন হয়েছে বা এই রিজিয়নে কেন, কারণ এখানে মিডল ক্লাস তৈরি হয়েছে। যে মিডল ক্লাসের ক্রাইসিস, মানে ক্রাইসিস ছাড়া মিডল ক্লাস তৈরি হয় না। তো যার ভাত খাবার জন্য কষ্ট করতে হয় আর যার ভাত রেডি থাকে, দুইজনের সাইকোলজি তো আলাদা। ফলে কাতারের, সৌদি আরবের, কুয়েতের একটা ছেলের যে সাইকোলজি, আমার সাইকোলজি একটা না। আমি তো ছোটবেলা থেকে এক ধরনের অভাবের মধ্যে বড় হয়েছি, ফলে ও তো অভাব দেখে নাই। ফলে ওই জেনারেশনের কাছ থেকে আপনি নতুন করে একটা স্বাবলম্বী হয়ে ওঠা, আমেরিকাকে বাদ দিয়েই আমরা চলবো, এইটা খুব কঠিন। কারণ তার দেশে সে দেখছে যে ডেমোক্রেসি বলে কিছু নাই, সে দেখেছে অঢেল প্রাচুর্যের অভাব নাই। ফলে এইখানে সে, তারা তো কোনো কল্পনাই করে নাই যে কুয়েতের লোকেরা কোনো কল্পনা করেছে যে এইখানে ইরান মানে মিসাইল মারবে। এটা তো ভাবনার মধ্যে ছিল না। এই যে ভাবনার মধ্যে ছিল না, এবং এই ভাবনাটা নতুন করে তারা ভাবনা
ভাবনা করবে, সেই নতুন ভাবনার জন্য যে পড়াশোনাটা থাকা দরকার, যে বোধটা তৈরি হওয়া দরকার, সেই বোধটা তৈরি হয়েছে বলে আমার মনে হয় না। ফলে জনগণ এমনি শাসকদের মধ্যে জনগণ তো পরে না, এই শাসকদের একই অবস্থা। আপনি শাসকদের আমরা লাইফস্টাইল নিয়ে প্রচুর ভিডিও দেখা যায়, এরা কি করে, এরাও তো বেসিক্যালি ওই মানে এক ধরনের লেজুর বৃত্তি করেই অভ্যস্ত, তাদেরও তো ওই মেরুদণ্ডটা থাকতে হয়। সে তো এই শাসকরা তো কখনো লড়াই করে রাজনীতি করে তো কেউ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয় নাই, তো এ তো কেউ পলিটিক্স করে তো তাকে প্রধানমন্ত্রী, তার বাপ শায়েক ছিল, সেও মন্ত্রী হয়েছে। ফলে ওর সাইকোলজিটাই আলাদা। মিডল ইস্টের লোকের সাইকোলজি আর বাংলাদেশের বা সাউথ এশিয়ার লোকের সাইকোলজি তো আলাদা, সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু একটা রিজনাল একটা পলিটিক্যাল ব্যাপার আমি অ্যাড করতে চাই। দেখুন, মধ্যপ্রাচ্যে প্রথমে যুক্তরাষ্ট্রের চক্ষুশূল হয় কে? ইরাক, সিরিয়া, দুইটা এক ধরনের বাদ পার্টি ক্ষমতায় ছিল, এক ধরনের সমাজতন্ত্র মনা, এবং সবচেয়ে বেশি চক্ষুশূল হয় ইরানের মোসাদ্দেক সরকার, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। মধ্যপ্রাচ্যে যদি গণতন্ত্র আসে, সমস্যাটা আসলে কার? সমস্যাটা হলো এই গণতান্ত্রিক সরকারগুলো তেল সম্পদ নিজেদের মতো করে ব্যবহার করতে চায়। এই তেল সম্পদ হলো যুক্তরাষ্ট্র কেন্দ্রিক যে বিশ্ব, পুঁজিতান্ত্রিক বিশ্ব, তার জন্য প্রাণ ভোমরা, তাই তো? বিশেষ করে 20 বছর 30 বছর আগের কথা বলছি। তো গ্লোবাল ক্যাপিটালিজমের বিকাশের জন্য মধ্যপ্রাচ্যের এই তেল সম্পদ জরুরি ছিল। ফলে সেখানে গণতান্ত্রিক সরকার, জনগণকে গণতান্ত্রিকভাবে নির্বাচন করতে দেয়া যাবে না, এটা ছিল যুক্তরাষ্ট্রের একটা সিদ্ধান্ত, যে সেখানে আমাদের পছন্দসই সরকার থাকবে। তার মধ্যেও ইরানে চলে এসেছিল একটা সরকার, এবং সাথে সাথে অভ্যুত্থান করে সেই সরকারকে ফেলে দিয়ে ইরানের রাজতন্ত্র নিয়ে আসা হয়েছিল। সেই রাজতন্ত্রকে জনগণ উৎখাত করেছে। উৎখাত করার ফলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের শত্রুতা শুরু হয়ে যায়। আপনি দেখুন ভেনেজুয়েলার ক্ষেত্রে কি হয়েছিল, ইরানের আগের ঘটনা। যখনই ওরা ওদের জ্বালানি নিজেদের মতো করে ব্যবহার করতে গেছে, ওদের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেছে। মধ্যপ্রাচ্যে এই যে গণতন্ত্র নেই, গণতন্ত্র আসে না, এর বড় দায়িত্ব দায় যুক্তরাষ্ট্রের। কারণ মধ্যপ্রাচ্যে গণতন্ত্র আসলে এই তেল সম্পদ যুক্তরাষ্ট্র আগের মতো আর খবরদারিত্ব করতে পারবে না। ফলে এই শেখদের টিকে আছে যুক্তরাষ্ট্রের বদন্যতায়, আবার শেখরা এইটার জন্য যুক্তরাষ্ট্রকে পেও করছে। মানে এখানে এই মধ্যপ্রাচ্যের শেখ পরিবারগুলো এবং যুক্তরাষ্ট্রের শাসকদের মধ্যে একটা বোঝাপড়া, আন্তঃস্বার্থের বোঝাপড়া আছে আর কি। এই বোঝাপড়ার মূল কারণ হলো তেল সম্পদ। আমাকে ক্ষমতায় রাখো আর আমি তোমার স্বার্থ দেখব। ধরেন আমি 1 মিনিট যদি সময় থাকে, সেটা হলো যে ইরান আর সৌদি আরবের মাঝখানে তো পার্থক্য অনেক বেশি না। ধরেন এই যেই দেশগুলোর কথা আপনি বললেন যে গণতন্ত্র নাই, এরকম দেশগুলোই আক্রমণ করলো ইরান। এই ইরানের জনগণের সঙ্গে দেখেন সৌদি আরবের, কাতারের, কুয়েতের জনগণের কত পার্থক্য। এই ইরানের জনগণই তো যদি রাজি থাকতো তাহলে রেজিম চেঞ্জ হয়ে যেত। রেজিম চেঞ্জ হয়ে গেলে ইরানে তো এই আক্রমণটা হতো না। কিন্তু ইরানের জনগণ তো রেজিম চেঞ্জটা মানে নাই, তারা তো দেশের সরকারের পক্ষে ছিল। তাহলে এই যে তার সরকারের পক্ষে থাকলো, সে ডেমোক্রেসির পক্ষে থাকলো, এবং যে কারণে সে তার রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে হারালো, সস্ত্রীক। তাহলে এই যে দেখেন দুইটা একই রিজিয়নের দুইটা দেশের জনগণের মৌলিক চিন্তাগত পার্থক্য দেখেন, সাইকোলজিক্যাল পার্থক্য দেখেন। ইরানের জনগণ যেভাবে তার দেশকে ওন করছে, এত হামলার পরেও তারা তো স্যারেন্ডার করে নাই। বা ইরানের জনগণের যে দেশপ্রেম আমরা দেখলাম, এই দেশপ্রেমটা সৌদি আরবের লোকের মধ্যে তো নাই, কাতারের লোকজনের মধ্যে তো নাই। কিন্তু ইরানের জনগণ কিন্তু সবাই যে এই খমেনির প্রতি যে সন্তুষ্ট সবাই নিশ্চয়ই না, ছিল না, কিন্তু তারপরও তাদের দেশপ্রেমটাকে দেশের স্বার্থে, রাইট, মানে দেশের স্বার্থে তারা ইউনাইটেড হয়ে গেছে। তারা ভেবেছিল যে এই রেজিম চেঞ্জটা এটা শুধুমাত্রই ইরানের অভ্যন্তরীণ সংকটটা, আমেরিকার গেম। তারা বুঝে ফেলেছে এটা যে আমেরিকার গেম, ইসরায়েলের গেম, এটা জনগণ বুঝে ফেলেছে। ফলে তারা রিভল্ট করেছে। এই রিভল্টটা কাতারের লোকেরা করবে না, করতে পারবে না, কারণ ওর সাইকোলজির মধ্যে এটা নাই, রক্তের মধ্যে এটা নাই। আলতাফ পারভেজ, এই যে শান্তি আলোচনার পরে ট্রাম্প কি বলে সাধারণত, এতক্ষণ তো আমরা এই কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে ট্রাম্প বলেছে উপযুক্ত সময়ে ইরানে জবাব দেওয়া হবে বা আক্রমণ করা হবে, ওই 12 ঘন্টার মধ্যে করা হবে। আগে যে বলতো এটা একটা ডিপ্লোমেট, মানে এটা আসলে তারা একদিকে নিজের দেশের জনগণ, সংবাদ মাধ্যম বা বুদ্ধিজীবীদের সন্তুষ্ট রাখা, আবার ইরানকে একটু চাপে রাখার। কিন্তু এটাই বাস্তবতা যে ট্রাম্প যে যুদ্ধটা শুরু করেছিলেন, সেই যুদ্ধে উনি বিজয়ী হতে পারেননি। ওনার নৈতিক পরাজয় হয়েছে এবং সামরিকভাবেও পরাজয় হয়েছে। এই বড় পরাজয়ের একটা বড় দিক হলো, যেটা আপনি নিজেই বলছিলেন, যে উপসাগরীয় দেশগুলোর উপর যে ভরসা ছিল যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা দিবে, সেই ভরসা ভেঙে গেছে। এবং
39 দিনের যুদ্ধেও ইরানে রেজিম চেঞ্জ করতেও পারেনি, ইরানকে কাবু করতে পারেনি উভয় দিক থেকে। এবং আরেকটা ব্যাপার হলো যে ইউরোপীয় ইউনিয়ন তার পাশে দাঁড়ায়নি, ন্যাটোর শক্তিগুলো তার পাশে দাঁড়ায়নি। ট্রাম্প সবভাবেই আসলে কোণঠাসা হয়ে পড়েছেন, এবং এই কোণঠাসা হয়ে পড়ার পরেও কিন্তু ট্রাম্পের মতো ব্যক্তি যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকবে এবং পরবর্তীতেও আসবে। যেটা আমি গুরুত্ব দিয়ে বলতে চাই যে যুক্তরাষ্ট্রের ক্ষমতা কাঠামোটাই এরকম হয়ে গেছে, ওর পলিটিক্যাল ইকোনমিটাই এরকম হয়ে গেছে, সেখানে অতি ছোট একটা গোষ্ঠী যারা আমাদের কাছে ভারসাম্যহীন মনে হবে, কিন্তু তাদের হাতেই যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল ইকোনমি, তারাই ওই জনগণের মনোজগৎ নিয়ন্ত্রণ করে, তারাই কোট অ্যান্ড কোট সুষ্ঠু নির্বাচনের ভিতর দিয়ে প্রেসিডেন্ট হয় এবং আগামীতেও হবে। এবং হয়ে ওরা সারা পৃথিবীব্যাপী, এবার তো স্পষ্ট হলো ভেনেজুয়েলা, কিউবা এবং ইরানের ঘটনা এবং গাজার ঘটনা, যে তারা বিশ্বব্যাপী সকল বৈশ্বিক সংস্থাকে পায়ে ধরে, জাতিসংঘ, ওআইসি ইত্যাদিকে ড্যাম কেয়ার করে একটা সন্ত্রাসী বিশ্ব ব্যবস্থা তারা কায়েম করেছে, যেটা তারাই পরিচালনা করছে, তারাই বাদী, তারাই বিবাদী, তারাই আক্রমণ করে, তারাই বিচার করে, এবং তারাই আলোচনা আসে, আলোচনা থেকে সরে যায় এবং বলে যে আমরা ভবিষ্যতে আক্রমণ করব। আমরা কিন্তু এরকম একটা বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করেছি, এইটাই হলো বাস্তবতা, এটা অস্বীকার করা যাবে না। ধরেন এই যে ভিয়েতনামের কেসটা তো একটা আমেরিকার স্মৃতিতে এখন উজ্জ্বল। তো ধরেন ভিয়েতনাম থেকে আমেরিকাকে যেভাবে লজ্জাজনকভাবে চলে আসতে হয়েছে, এরপরে ওই ভিয়েতনামের উপরেই হলিউডে প্রচুর সিনেমা হয়েছে যেখানে আমেরিকার সোলজারদেরকে মহৎ করা হয়েছে। আপনি তো নিশ্চিত থাকেন এই যে ইরানে আমেরিকার সোলজাররা অনেক সংখ্যায় নিহত হয় নাই, মানে যে পরিমাণ ইরানের সৈনিকরা নিহত হয়েছেন, তারপরও আপনি ভবিষ্যতে দেখবেন যে এখান থেকে একটা নৈতিক পরাজয় তো হলো, এবং ভিয়েতনামের মতো হয়তো লজ্জাজনকভাবে ট্রাম্পকে সরে আসতে হলো না, কিন্তু উনি চাচ্ছেন একটা সমঝোতার মধ্যে দিয়ে সরে আসতে। কিন্তু আপনি ভবিষ্যতে দেখবেন হয়তো 1-2 বছর পরেই আমরা দেখবো যে এই ইরান যুদ্ধে আমেরিকান সোলজারদেরকে এবং ট্রাম্পকে মহৎ করে কীভাবে সিনেমা তৈরি হয়, কারণ ওরা বয়ানটা তৈরি করবে। ভিয়েতনাম যুদ্ধ নিয়ে আমরা হিস্ট্রিতে বইপত্রে যা পড়েছি, হলিউডের সিনেমার দেখবেন যে বয়ানটা ওরকম না, ওরা বয়ান তৈরি করে। ওই যে পলিটিক্যাল ইকোনমির কথা বললেন, হলিউডের সিনেমা তো সেই পলিটিক্যাল ইকোনমির বাইরে কিছু না। এই যে ওর মিলিটারি ইন্ডাস্ট্রি, ওর যে অস্ত্র ইন্ডাস্ট্রি, তার বাইরের বিচ্ছিন্ন কোনো দ্বীপ হলিউড না কিন্তু। ফলে এই যে ওরা বয়ান তৈরি করবে সিনেমার মধ্যে দিয়ে, সেটা ভবিষ্যতে দেখবে যে একটা নতুন কাহিনী হবে, আমার সেটা মনে হয়। আচ্ছা আলতাফ পারভেজ, এই যে আমাদের এই যে এখন যে ইরানের যে যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, এর ফলে তো আমরা বাংলাদেশের কথা যদি আমাদের এই এশিয়ান কান্ট্রি বা বাংলাদেশ তো সরাসরি আমরা এর ভিকটিম, বিশেষ করে জ্বালানি নিয়ে যা হচ্ছে এবং কতদিন চলবে সেটাও আমরা নিশ্চিত না। তো সেক্ষেত্রে আমাদের এখন পলিসি কি হবে? একটা হচ্ছে পররাষ্ট্রনীতি কি হবে, অনেকে বলছেন যে এটা মার্কিন ঘেঁষা হবে নাকি কোন দিকে যাবে সেটা একটা, আর জ্বালানি নিরাপত্তার জন্য আমাদের এখন কি করা উচিত? দেখুন, পররাষ্ট্রনীতি কী হবে সেটা তো আমাদের সংবিধানে আছে যে বাংলাদেশ কোনো পক্ষে যাবে না, বাংলাদেশ একটা জোট নিরপেক্ষ ভূমিকা রাখবে। জোট নিরপেক্ষ এখন আর কোনো জোট নেই, কিন্তু যে বাংলাদেশ একটা ন্যায়ের পক্ষে থাকবে, একটা মধ্যবর্তী অবস্থান নেবে। কিন্তু ইরানে আগ্রাসনের ক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ কিন্তু নিন্দা করতে পারে নাই শুরুতে। ইরানের সর্বোচ্চ নেতাকে খুন করা হয়েছে, কিন্তু বাংলাদেশ সে বিষয়ে শক্ত কোনো বক্তব্য দিতে পারে নাই। আমি বিশেষভাবে জোর দিতে যাই অর্থনৈতিক বিষয়, সেগুলো হলো এই যে ইউক্রেন যুদ্ধের সময় আমরা সংকটে পড়েছিলাম, করোনার সময় আমরা সংকটে পড়েছিলাম, এই ধরনের জ্বালানি ইত্যাদি। এই ধরনের সংকটগুলোর সময় একটা তো তাৎক্ষণিকভাবে সমাধানের ব্যাপার, কিছু উদ্যোগ নিতে হয়, পদক্ষেপ নিতে হয়, কিন্তু দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। বিশেষ করে জ্বালানি বিষয়ে আমাদের আর মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল হয়ে থাকা মানে আমি বলবো এটা ভুল হবে আর কি। এবার একটা সুযোগ এসেছে, আমরা তাৎক্ষণিকভাবে হয়তো রাশিয়ার সহায়তায় কিছু সমাধান পাবো, ভারতের সহায়তা পাবো, সেই আলোচনা সরকার তো করছে, বা বিকল্প জায়গা থেকে বেশি দামে আনবো, এরপরে আস্তে আস্তে যুদ্ধ থিতিয়ে আসলে হয়তো সংকটের কিছু সমাধান হবে। কিন্তু আমরা যদি দীর্ঘমেয়াদী সমাধানগুলো না যাই, তাহলে আবারও ভবিষ্যতে আমরা এই ধরনের সংকটে পড়ব। দেখুন, আমাদের তো 18 কোটি মানুষের দেশ, বিপুল জ্বালানি লাগে, এবং আমরা এই ধরনের তেল নির্ভর বিভিন্ন অবকাঠামোই গড়েছি। ফলে আমাদের এখনই বিকল্প জ্বালানির দিকে যাওয়া উচিত। আমি এখানে কিউবার কথা বলবো। কিউবা 50 বছর আমেরিকার অবরোধের থেকে এবার যখন জ্বালানি অবরোধ শুরু হলো, কিউবা সিদ্ধান্ত নিয়েছে, মানে অবিশ্বাস্য একটা সিদ্ধান্ত, যে 2050-এর ভিতর আমরা 100% জ্বালানি বিকল্প জ্বালানির উৎস থেকে করব, রিনিউয়েবল জ্বালানি। এখন ওরা চীন থেকে নানা ধরনের সহায়তা নিয়ে সেটা করছে। এটা অবিশ্বাস্য মনে হলেও একটা দেশ যখন উদ্যোগ নেয়, 100% না হোক, ও তো 80% করতে পারবে। আমাদের
20 ভাগ 30 ভাগ 40 ভাগ অন্তত আমরা এই ধরনের বিকল্প জ্বালানির দিকে যাওয়া উচিত। কারণ আমাদের দেশে গত 40-50 বছর ধরে জ্বালানি খাত নিয়ে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা হয়নি। কিভাবে আমরা স্বাবলম্বী হতে পারি বা পুরো স্বাবলম্বী হতে না পারলেও কি অন্তত অর্ধেক হতে পারি, সেই দিকে দীর্ঘমেয়াদী একটা পদক্ষেপ নেওয়া উচিত। প্রবাসী কর্মসংস্থানের ব্যাপারে, যেহেতু আমাদের দেশে কর্মসংস্থান নাই, আমাদের বিকল্প কর্মসংস্থান লাগবে দেশের বাইরে। কিন্তু মধ্যপ্রাচ্যের বদলে অন্য যে জায়গাগুলো, জাপান, ইতালি, কোরিয়া ইত্যাদি দেশে বা এমনকি মালয়েশিয়ায়ও জ্বালানির শ্রমিক পাঠানোর পথ আমরা সহজ করতে পারিনি। ফলে এই বিকল্প জায়গাগুলো কর্মসংস্থানের আমাদের এখনই জোরের সাথে দেখা উচিত। এই দুটো কর্মসংস্থান এবং জ্বালানির বিকল্প উপায় খুঁজলে বাংলাদেশ অনেকখানি স্বাধীন হতে পারবে। বিকল্প জ্বালানির ক্ষেত্রে আমার কাছে মনে হয় আলতাফ ভাই তো রিনিউয়েবল এনার্জির কথা বলেন, এর বাইরে যে জায়গাটা আমরা ফোকাস করি নাই বছরের পর বছর ধরে, সেটা হলো যে আমরা জ্বালানিটাকে আমদানি নির্ভর করে রেখেছি। আমদানি নির্ভর যখন আপনি করবেন বিপদে পড়বেন। বাংলাদেশে মাটির তলে যে গ্যাস আছে এটা তো প্রমাণিত, আমাদের প্রচুর গ্যাস ক্ষেত্র আছে, কিন্তু যেই লেভেলে গভীর সমুদ্রে এবং অন্যান্য জায়গায় গ্যাস অনুসন্ধান করার প্রয়োজন ছিল এটা হয় নাই। এবং বিভিন্ন সময় বিভিন্ন বিদেশি কোম্পানি এসছে, কাজ চেয়েছে, নানা জটিলতায় আটকে গেছে। ফলে এই যে অভ্যন্তরীণ অনুসন্ধানটা হওয়া খুব জরুরি, পেট্রোবাংলাকে শক্তিশালী করা দরকার। এইটা আমাদের একটা বিরাট দুর্বলতা। এইখানটা একটা চুরিচামারির ফ্যাক্টরিতে পরিণত হয়ে গেছে। এবং আমদানি নির্ভর রাখলে ব্যবসায়ীদের লাভ, কারণ যখন আপনি জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হবেন ইন্টারনাল প্রোডাকশনের মধ্যে দিয়ে, তার তো আমদানি নাই। আমদানি না থাকলে তার তো ব্যবসা নাই। এই যে এলএনজি আমদানির সঙ্গে যারা যুক্ত, যেটা মানে 1000 কোটি টাকার ব্যবসা, তো এখন আপনি যদি শতভাগ ঘরে আপনি পাইপলাইনের গ্যাস দিয়ে দেন তাহলে তোর এলএনজি বিক্রি হবে না, তো গ্যাসে বোতলের গ্যাস তো বিক্রি হবে না। ফলে এই যে একটা বিরাট মাফিয়া তন্ত্র, তো আমেরিকায় ইসরায়েলের লবির কথা বলছেন আলতাফ পারভেজ ভাই, বাংলাদেশেও বা বাংলাদেশের মতো দেশেও ব্যবসায়ীদের যে নিয়ন্ত্রণ থাকে গভর্নমেন্টের উপরে, ফলে সে তো চায় না সার্বভৌম হোক। আমার জ্বালানি নিরাপত্তা, আমি তো এটা বিশ্বাস করতেই চাই যে বাংলাদেশ শতভাগ মানে তার যে চাহিদা গ্যাসের, এটা সে অভ্যন্তরীণভাবে আহরণ করতে পারে, কিন্তু সেই চেষ্টাটা তো হয় না বিগত 40-50 বছর করতে দেওয়া হয় না। দেওয়া হয় নাই তো। পেট্রোবাংলাকে তো খোঁড়া করে রাখা হয়েছে। হ্যাঁ, খোঁড়া করে রাখা হয়েছে। তো আপনি কেন এই পেট্রোবাংলাকে শক্তিশালী করে, আমার যে তেল গ্যাস আছে এটা তো আমরা জানি, এটা প্রমাণিত, ভোলার গ্যাসটা আপনি কেন উত্তোলন করে অন্ততপক্ষে দক্ষিণাঞ্চলকে স্বাবলম্বী করছেন না? তো এই উদ্যোগগুলো নাই, কারণ আপনি চাচ্ছেন যে একটা বিরাট অংশ আমদানি হবে। বিরাট অংশ আমদানি হলেই এখানে $1000 কোটি বিজনেস, সেই বিজনেসের সঙ্গে যারা জড়িত তারা সরকারের উপরে প্রভাব বিস্তার করে। ফলে আপনি যদি এই মাফিয়া তন্ত্র থেকে বাইরে হতে না পারেন, তাহলে আপনি জ্বালানি নিরাপত্তা মানে নিজে স্বাবলম্বী হতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত মিডল ইস্টের উপরে আপনি ডিপেন্ড করে থাকবেন জ্বালানিতে, আজকে ইরানে এটা হয়েছে, কালকে আরেকটা হবে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে। ফলে এইটার সমাধান একমাত্রই অভ্যন্তরীণ উৎসে আমার অনুসন্ধান বাড়ানো এবং অন্তত টার্গেট করা। কিউবা যেমন 50 বছরে টার্গেট করেছে, বা 2050 বোধ হয়, তো আমরা 2050 বছর টার্গেট করি যে 2050 সালে 80% জ্বালানি আমি আমার অভ্যন্তরীণ উৎস থেকে এনশিওর করবো। আপনি আজকে সিদ্ধান্ত নেন, কিন্তু সরকার তো সিদ্ধান্ত নেয় না। ফলে এই জায়গাটা আপনি যদি এনশিওর করতে না পারেন, আমদানি নির্ভর থাকেন, তাহলে সামনে বিপদ আরও ভয়াবহ, সেটা আমরা সামাল দিতে পারবো না। এবং জ্বালানির ক্ষেত্রে আরেকটা ব্যাপার, আমরা খুবই একটা ধ্বংসাত্মক পথে আমাদের পরিবহন খাতকে সাজিয়ে রেখেছি। 17 কোটি মানুষের দেশে পরিবহন হওয়া উচিত পাবলিক ট্রান্সপোর্ট নির্ভর, কিন্তু সেটা না করে আমরা প্রাইভেট কার নির্ভর করে রেখেছি। মানে সরকার ভর্তুকি দিয়ে জ্বালানি আনবে আর প্রাইভেট কারের মালিকরা সেই জ্বালানি ব্যবহার করবে। এখানে ঘরে ঘরে, আমার এক বন্ধুর স্ত্রী একটা স্কুলে পড়ান ঢাকায় আসাদ গেটে, উনি বলেন যে ওনার 2 জন ছাত্র, দুই ভাই আর কি, একই ফ্যামিলি থেকে আসে, গাড়ি করে আসে। তো এই ধরনের ফ্যামিলিকে আমরা ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ করছি, কিন্তু আমরা একটা বাস সার্ভিস ঢাকায় করছি। রাইট। এবং বাংলাদেশই বোধহয় একমাত্র দেশ যেখানে পয়সা থাকলেই গাড়ি কেনা যায়, এবং যে লোকের মানে মাস শেষে মানে খরচ সমান সমান তারও একটা গাড়ি আছে, কারণ সে ব্যাংক থেকে খুব সহজে লোন পায়। এইটা তো আর এছাড়া তো একটা পরিবারে প্রত্যেকের গাড়ি একাধিক গাড়ি। আর তাদের যুক্তিটাও খেয়াল করার মতো, তারা বলছে পাবলিক ট্রান্সপোর্ট নাই, তাইলে সরকারকে তো পাবলিক ট্রান্সপোর্ট করতে হবে। আপনি মিরপুর থেকে কিভাবে আসবেন, মিরপুরে কোনো বাস নেই। আপনি দূরে ওই আটিবাজার থেকে কিভাবে আসবেন, কোনো বাস নেই। তো স্বাভাবিকভাবে ওইখানে যাদের সামর্থ্য আছে ওরা একটা গাড়ি কিনে ফেলে। তার মানে আমাদের যে বিকল্প জ্বালানি খোঁজারও যেমন ব্যাপার আছে, বিকল্প পরিবহন ব্যবস্থার প্রয়োজন আছে। বিকল্প কি, সারা পৃথিবীতে যেভাবে চলে, আপনি ভারতে ট্রেনের মধ্য দিয়ে মানুষ আসা যাওয়া করে, বাসের ভিতর দিয়ে আসা যাওয়া করে। আমাদের দেশে সবাই গাড়ি কেনার চিন্তা করে, কারণ ওয়াটারওয়েজ তো আমাদের এটা ছিল না। আমাদের এখানে হলো সবার স্বপ্ন দেখে যে কিছু টাকা হলে আমি লোন নিয়ে গাড়ি কিনবো। এবং গাড়িতে রাস্তায় কোথায় চলবে, রাস্তা তো আপনার নাই, রাস্তা নাই, এখন তেলও নাই, কিন্তু গাড়ি আছে, এবং একটা গাড়ির মধ্যে একজন লোক। ওই গাড়িটা মানে 5টা গাড়ি জোড়া দিলে যে বাসটা হবে সেখানে লোক যাবে 50 জন।
তো 50 জনের জায়গা অকুপাই করে রাখলো 5 জন লোক। ফলে এইখানে রাষ্ট্রের পলিসির বিষয় যে আপনি গাড়ি কেনাটা কঠিন করে দিতে হবে, যে যে কেউ গাড়ি কিনতে পারবে কিনা। সিঙ্গাপুরে যেমন ধরেন যে নিয়ম, ইচ্ছা করলে গাড়ি কিনতে পারে সিঙ্গাপুর না। তো ছোট জায়গা দেখে সরকারকে করতে হয়, বাংলাদেশে ধরেন ওই অর্থে সিঙ্গাপুরের তুলনায় বড়। না, কিন্তু তারা তো কঠিন করেছে করেছে। আপনাকে গাড়ি কেনাটা ইচ্ছা- কঠিন করে দিতে হবে যে, এবং এটা আপনাকে ডিসক্লাইমার দিতে হবে যে আপনার গাড়িটা আসলে দরকার। তার আগে সরকারকে আলতাফ ভাই যেরকম বললেন যে আটিবাজারের লোককে সহজে এই কারণ বাজার আসতে পারতে হবে, ওই টেনশন না করে আপনি বলতে পারবেন না গাড়ি কিনতে পারবেন না। ফলে এখানে ভাইস ভার্সা, মানে জনগণ সচেতন হবে, তার আগে আপনাকে ওই রাষ্ট্রের দায়িত্ব ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে এটা দিতে হবে। আসলে ওই জায়গাটা আমাদের বিরাট ঘাটতি এখন পর্যন্ত আমার মনে হয়। আজ এ পর্যন্ত থামি, অনেক সুন্দর আলোচনা হয়েছে। আলতাফ পারভেজ অনেক ধন্যবাদ, আমিন আল রশিদ অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন।